পোয়েম এবং প্যারাগ্রাফের সমস্ত রিডিং খুব সুন্দরভাবে আমরা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝেছি। আমাদের টেক্সটের অ্যাক্টিভিটির গ্রামার অংশগুলো করানো হয়ে গেছে। বাকি সাবজেক্টটা থেকে কিন্তু ইংলিশ সহজ, আমাদের কাছে কঠিন লাগে কারণ আমরা সঠিকভাবে গ্রামারটা শিখি না, রাইটিংটা শিখি না। ইংলিশ কেন সহজ, তার কারণ হচ্ছে আমরা আমাদের যে অ্যাক্টিভিটি যে প্রশ্ন উত্তর দেবে তার জন্য যে সিনটা দেবে সেটা তো তুলে দেবে প্রশ্নপত্রে, দেবে না? তো আমাদেরকে বাড়ি থেকে মুখস্থ করে যেতে হবে? আমরা তো মুখস্থ করব না। আজকে আমি অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলো দেখাবো যে কিভাবে আমরা প্রশ্নের লাইন ধরে করব এবং জিনিসগুলো আমি বুঝিয়ে দেবো। এবং তোমাদের কাজটা হচ্ছে তোমাদের দেখতে হবে যে ওই প্রশ্নটার উত্তরটা টেক্সটের কোন লাইনে রয়েছে, সেই লাইনগুলো তোমরা বাড়িতে বইয়ে দাগিয়ে রাখবে। ঠিক আছে? আমরা এরপরে প্রশ্নবিচিত্রা সেট করব, সেখানে আমরা দাগিয়ে রাখবো। আমাদের কাজ হচ্ছে দেখে দেখে লেখা, আমাদের দেখে দেখে লেখা, আমাদের নিজে থেকে লেখা, আমাদের কোনো মুখস্থ করে আসতে হবে না। মুখস্থ বা বুঝতে কি হবে সেটা হচ্ছে গ্রামারটা বুঝতে হবে এবং কিভাবে প্রশ্নের লাইন ধরে উত্তরটা লিখবো, কিভাবে প্রশ্নের লাইনে ভার্বটা ছিল ফার্স্ট ফর্ম হয়ে গেল সেকেন্ড ফর্ম, কি করে ডিডটা চলে গিয়ে হঠাৎ করে সেকেন্ড ফর্মে ভার্বটা আসলো, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, সেটাই আমরা বুঝবো। এবং তোমাদের আজকের ক্লাসে আমি তিনটে লেসনের প্রশ্ন উত্তর দেখাবো। ঠিক আছে? পরবর্তী ক্লাসে বাকি দুটো, তারপর আমাদের রাইটিং ক্লাস থাকছে, প্রশ্নবিচিত্রার ক্লাস থাকছে, পরপর জিনিসগুলো চলবে। আচ্ছা দেখো, আমাদের লেসন 9-এ কি আছে? সামার ফ্রেন্ড। আমরা খুব সুন্দরভাবে বুঝেছি, আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, তাই তো? আমাদের যেন কবিতা, প্যারাগ্রাফ এগুলো যেন একদম মাথার মধ্যে পরিষ্কার থাকে, কনসেপ্ট বাংলায় কনসেপ্ট ক্লিয়ার হবে, আমরা ইংলিশে লিখতে পারবো, কারণ আমাদের মুখস্থ করতে হবে না। তো আমরা প্রশ্নের লাইন ধরে টেক্সট থেকে তুলে লিখবো, সেটাই আমাদের মেনলি শিখতে হবে। আচ্ছা, দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন, দেখো কি হবে? সামার। একদম পরিষ্কার, এগুলো মুখস্থের দরকার নেই, এগুলো আমাদের এমসিকিউ দিলে অপশন দেখেই আমরা পেরে যাব। তারপরে দেখো, মেনি ইয়ং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ, হ্যাঁ, মেনি ইয়ং ফ্রেন্ডস, যাদের বিহেভিয়ারটা কার মতো একই রকম ছিল? সোয়ালো। দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট ইন times of snow and frost. The poet wants a friend who will be like sparrow. এখানে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে, তাই তো? আচ্ছা দেখো, the swallow chirps for weeks together when the weather, তাহলে ওয়েদারটা কেমন থাকতো যখন তারা কিচিরমিচির করতো? যখন ফাইন এবং ওয়ার্ম। এ তো সুখী সময়ের বন্ধু ছিল, তাই না? ইন আ কোল্ড ডে দ্য সোয়ালো, কোল্ড ডেতে সোয়ালো কি করে? ঠান্ডার সময় সে চলে যায়, তাহলে উইল ফ্লাই অ্যাওয়ে, এগুলো টেক্সটেই রয়েছে। আচ্ছা, ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস উইল নেভার ন্যারো। আমাদের পুরনো বন্ধুগুলো আলাদা হয়ে যায় কিন্তু তাদের হৃদয় কিন্তু ন্যারো, সংকীর্ণ হয় না। তারা অনেকদিন পরও কিন্তু আমাদের কথা, মানে আমাদের সাথে দেখা হলে তারা কথা বলে, কোনো রকম অহংকার বোধ তাদের মধ্যে থাকে না। টেক্সটের অ্যাক্টিভিটি থেকে ডাইরেক্ট প্রশ্ন যদি না আসে, তার বাইরের কি প্রশ্ন দিতে পারে সেই রকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি প্রত্যেকটা লেসনের নিচে এক্সট্রা বলে রেখেছি। আমাদের এই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে যদি প্রশ্ন না থাকে তাহলে ওইগুলোর মধ্যে থাকবে। তো সেই রকম নোটস করেছি, পুরো পিডিএফটা আমাদের অ্যাপ্লিকেশনের এই যে কোর্সটা যেটা আমি করাচ্ছি, এই কোর্সে আমরা ফ্রি কন্টেন্টে পেয়ে যাবো, আমরা ডাউনলোড করে নেব এবং সেখান থেকে আমরা খাতায় লিখে নিতে পারি বা হার্ড কপি বার করতে পারি। দ্য পোয়েট উইশেস ফর আ বার্ড দ্যাট উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড উইল লাভ ইন সরো, তাই না? অসময়েও যে সাথে থাকবে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াই ডু ইউ থিঙ্ক। আচ্ছা, থিঙ্কের প্রশ্নগুলো তোমরা টেক্সটে একদম ডিটো লাইন পাবে না, কারণ তোমাকে ভাবতে বলছে। তো এই প্রশ্নটা আমরা নিজেরা বুঝে নিজেতে যদি লিখতে পারি লিখে নেবো, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। হু, কে ছিল? সোয়ালো। ডাজ হোয়াট? চিরপিং হিজ নোটস। আর হোয়েন, কখন? ডিউরিং সামার, সামারের সময়। হু, দ্য স্প্যারো, স্প্যারোর কথা বলা হচ্ছে। ডাজ হোয়াট? ক্লিংস ক্লোজার টু ম্যান। হোয়েন, কখন? ডিউরিং উইন্টার। তারপরে হু বলে কাকে বলা হচ্ছে? ওল্ড ফ্রেন্ডস। ডাজ হোয়াট হ্যাভ এ ব্রড, এই যে ব্রড হার্ট, বড়কে বলা হচ্ছে, মানে ব্রডার হার্ট, ব্রড মানে বড়কে বোঝায়। আচ্ছা, হোয়েন সেপারেটেড ইন লাইফ, যখন লাইফে সব আলাদা হয়ে যায় তখন। তারপরে হু, এ ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট। ডাজ হোয়াট উড গ্রিট হিম দ্য নেক্সট ডে। হোয়েন, কখন? দ্য পোয়েট হ্যাড মিস চান্স। হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার। হ্যাঁ, এই তো প্রশ্ন বুঝবো আগে আমরা। তাহলে গ্রীষ্মকালে সোয়ালো কি করে? আচ্ছা দেখো, দ্য সোয়ালো বিং আ সামার বার্ড, তাহলে সোয়ালো হয় একজন, মানে একটা সামার, গ্রীষ্মের পাখি। এবার সে স্টে করে, স্টেজ, তাহলে সোয়ালোকে সিঙ্গুলার ধরা হচ্ছে, তাই স্টেজ রয়েছে। ইন দা চিমনি, কিসের মধ্যে? তাই কোনো কিছুর মধ্যে বোঝালে ইন হয়, তাই তো? ইন দা চিমনি। হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গাই ইয়ং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো। দেখো, জাস্ট অ্যাজ এ সোয়ালো লিভস when winter sets in the same way a guy young friend, মানে একটা আমার খুশি নবীন বন্ধু, মানে নতুন বন্ধু যে মানে আমার সাথে থাকে,
অলসো লিভস ইন টাইম, চলে যাবে কোন সময়, অফ সরো অ্যান্ড নিড, যখন আমার সত্যিকারের প্রয়োজন এবং আমি যখন দুঃখে থাকবো তখন সে চলে যাবে। তো আমরা লাইনগুলো কিন্তু পুরো মুখস্থ নয়, এগুলো টেক্সট থেকেই পারবো। টেক্সট থেকে নিয়ে নিয়ে কিছু জিনিস আমাদেরকে নিজে থেকে লিখতে হবে, নিজস্ব সেই লেখার ভঙ্গিমা দক্ষতাটা চাই, সেগুলো আমাদের প্র্যাকটিস করতে করতেই হবে। হোয়াট টাইপ অফ আ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, পোয়েট কি ধরনের বন্ধু চাইছে। দ্য পোয়েট ওয়ান্টস, তাহলে সাবজেক্ট হচ্ছে কে চাইছে, পোয়েট চাইছে, পোয়েটকে প্রথমে নিয়ে চলে আসলাম। দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড, একজন বন্ধু, তাহলে বন্ধুটা কেমন হবে, হু উইল স্টে, যে থাকবে, উইথ হিম, তার সাথে, ইন বোথ, ইন বোথ, বোথ মানে দুটো সময়ে, কোন কোন সময়ে, হ্যাপি অ্যান্ড স্যাড টাইমস। তাহলে এটা আমরা লিখতে পারবো না, আমরা সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, দেখো পোয়েট সিঙ্গুলার, তাই ভার্বের শেষে এস বাই এস এসছে, এবং এই জিনিসটা মানে একটা সব সময়ের ঘটনা, সে সব সময়টাই চায়, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো। তারপরে অবজেক্ট আ ফ্রেন্ড বসিয়ে দিলাম। এবার ফ্রেন্ড সম্বন্ধে বলা হচ্ছে, তাই এটা এই যে WHO টা কি বলো দেখি, লিঙ্কার, এটাকে আমরা কি বলবো, যে আমরা যে ক্লজ শিখেছি না, ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, আর কি নাউন ক্লজ। তো এটা হচ্ছে দেখো, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কারণ হুটা তার আগের জন্য বসছে, তাহলে হু দিয়ে যে অংশটা থাকবে অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলো শেখানো হয়েছে এর আগে। আচ্ছা, তারপর দেখো, হুম ডাজ দ্য পোয়েট লাইক দ্য সোয়ালো অর দ্য স্প্যারো, হুম ডাজ দ্য পোয়েট লাইক দ্য সোয়ালো অর দ্য স্প্যারো, তার মানে দুজনের মধ্যে কাকে কবি পছন্দ করছেন, এবং যাকে পছন্দ করছে গিভ রিজন ফর ইওর অ্যান্সার, উত্তরের মধ্যে দিয়ে অ্যান্সারটা দাও। দেখো এবার এইটাও, এই জিনিসটাও কিন্তু আমরা আমাদের নিজে থেকে লিখতে হবে। আচ্ছা, এক্সট্রা কিছু প্রশ্ন এনেছি, এই প্রশ্নগুলো জাস্ট আমি ওপর পড়িয়ে দিচ্ছি। তো এখানে যদি আমাদের এক্সট্রা কিছু প্রশ্ন থাকে, মানে যেগুলো পড়লাম সেগুলোর বাইরে আমাদের দিতেই পারে, তো যদি দেয় মানে একটা সিন তুলে দিল, তখন এগুলোর মধ্যে থাকতে পারে। তো এগুলো আমরা একবার দেখে নেবো, এক ঝলকে দেখে নেবো, মানে কি এই প্রশ্নগুলো এবং তার উত্তরের লাইনটা টেক্সটে একবার লাইন দিয়ে মানে আন্ডারলাইন করে রাখবো, যে কিসের সাথে এটা রিলেটেড, সেগুলো আন্ডারলাইন করে রাখবো, এবং কিভাবে তৈরি হচ্ছে সেগুলোকে জাস্ট দেখে রাখবো, মুখস্থের দরকার নেই। হোয়ার, কোথায়, ডাজ দ্য সোয়ালো লিভ ডিউরিং সামার, সামারের সময় কোথায়, তাহলে আমরা এখানে সাবজেক্ট কাকে আনবো, কাকে নিয়ে কথা বলা হচ্ছে, সোয়ালো, তাহলে দা সোয়ালো আগে চলে আসবে, তাহলে দা সোয়ালো সাবজেক্ট আমরা বসিয়ে নিলাম। এবার ভার্ব চাই, দেখো এখানে কি ছিল, ডাজ, তাই না, ডাজ ছিল বলে কিন্তু এখানে লিভ রয়েছে। এবার আমরা যখন উত্তর লিখবো তখন তো ডাজ লিখবো না, ডাজ যেহেতু সরিয়ে দিচ্ছি তাই লিভ আর থাকবে না, তখন লিভটা কি হয়ে যাবে, লিভস ইন দ্য চিমনি, তাই তো, অফ দ্য পোয়েটস হাউস, পোয়েটের বাড়ির চিমনিতে, কোন সময়, ডিউরিং সামার। খুব কঠিন জিনিস। টু হুম ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য সোয়ালো টু, কার সাথে কম্পেয়ার করা হচ্ছে, সোয়ালো পাখিকে কার সাথে তুলনা করছে, স্প্যারোর সাথে কেন তুলনা করবে, সুখী সুখী বন্ধুদের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে দা পোয়েট সাবজেক্ট কম্পেয়ার্স দা সোয়ালো, দেখেছো সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি, কার সাথে, টু আ গায় ইয়ং ফ্রেন্ড, তার মানে সুখী নবীন বন্ধু, অ্যান্ড আওয়ার গেস্ট, আমাদের গেস্টরাও তো ঠিক তাই, তাই না, হু অনলি স্টে, যারা শুধুমাত্র থাকে, উইথ আস, আমাদের সাথে, ফর আ শর্ট টাইম, অল্প সময়ের জন্য। আমরা ভেঙে ভেঙে বাংলা বলবো এবং ভেঙে ভেঙে তার ইংলিশ লিখবো। হু যে শুধুমাত্র থাকে, অনলি স্টে আমাদের সাথে, সাথে আমাদের, উইথ আস কিছুক্ষণের জন্য, তাহলে জন্য আ শর্ট টাইম। হোয়াট কাইন্ড অফ আ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট উইশ ফর, তাহলে পোয়েট কি ধরনের ফ্রেন্ড চাইছে, তাহলে দ্য পোয়েট ওয়ান্টস, তাহলে সাবজেক্ট বসালাম, ভার্ব বসে দিলাম, দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড, বন্ধুটা কেমন হবে, হু উইল স্টে উইথ হার ফরএভার, সারা জীবনের মতো যে থাকবে, বি ইট সামার অর উইন্টার, সামারেও থাকবে উইন্টারেও থাকবে, সানশাইন অর ফ্রোস্ট, সব সময় সব পরিস্থিতি থাকবে, ডিলাইট আনন্দ, সর দুঃখ। পোয়েমের প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখে পড়ে, মানে অর্ধেক হলেও মুখস্থ করে রাখার মতো রেডি করে রাখতে হবে। পোয়েমের গুলো কিন্তু ডিটো আমাদের টেক্সট থেকে হয় না কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমাদের প্যারাগ্রাফ গুলো সহজ, প্যারাগ্রাফ তো করা যায়, তোমাদের পরীক্ষায় যদি দেয়, পরীক্ষায় কিন্তু একটা প্যারাগ্রাফ থাকবে এবং একটা পোয়েম থাকবে, দুটোই দেবে, আগে কোনটা পরে। তো এগুলো আমি নাম্বারিং করে রেখেছি, তোমরা জাস্ট দেখে নিজের খাতায় তো করা রয়েছে, সেগুলো একটু রাইট দিতে হবে। আমি যেগুলো মেলাচ্ছি এগুলো খাতায় মিলে গেলে সেগুলো সব রাইট দাও। আচ্ছা দেখো, প্রথমটা হচ্ছে 4 নম্বর, দ্বিতীয়টা 6 নম্বর। ঘটনা আগে পরে, কোনটা আগের ঘটনা কোনটা পরের ঘটনা, এই অনুযায়ী। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল আপ করা, এর থেকে সহজ আর কিছু হয় না। জাস্ট আমাদেরকে
যেটা দিয়েছে সেই অংশটি একটু বুঝতে হবে, তার বেঙ্গলি মিনিংটা একটু জানতে হবে। দ্য ন্যারেটরস গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, এটা প্রিসপারাস হয়ে গেছে, এটা প্রসপারাস হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে। প্রসপারাস মানে ধনী, যার অনেক অর্থ রয়েছে, সমৃদ্ধশালী। তারপর দেখো হ্যারল্ড হাল হ্যাড লস্ট, হ্যারল্ড হাল হ্যাড লস্ট কাকে? অ্যান আর্ম, একটা হাত, হোয়েন হি ওয়াজ 14, যখন 14 বছর তার বয়স ছিল। এ শিপব্রোকার ইজ এ পার্সন হু, যে কি করে, একদম টেক্সটে একদম ডিটো লাইন রয়েছে, আছে না? সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস ইনটু পোর্ট, একদম টেক্সটে ডিটো লাইন রয়েছে। তাই এই সমস্ত উত্তর করতে গেলে আমাদেরকে টেক্সটটা ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, তার জন্য আমি টেক্সচুয়াল কিন্তু ক্লাসগুলো করিয়েছি। আমাদের আজকে 3টে লেসন হবে, এটা 2 নম্বর লেসন চলছে। দেখো, ইন দ্য কান্ট্রি ম্যানশন beside the village of Radier there were many acre of farm and woodland, মানে একরের পর একর জমি জুড়ে ফার্ম হাউস ছিল আর বনভূমি টাইপের ছিল। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ হ্যাপি লিভিং ইন দ্য ইম্পোজিং ম্যানশন, ওই ইয়েটাতে বাড়িটাতে থেকে সে কি খুব খুশি অনুভব করছিল? তুমি এটা কি মনে করো? ন্যারেটর হ্যাজ ডেসক্রাইব দ্য ম্যানশন ইন আ ওয়ে হুইচ এমপ্লাই সাজেস্ট দ্যাট হি ওয়াজ হ্যাপি লিভিং ইন ইট, এটা নিজে থেকে একটুখানি দেখে পড়ে নিয়ে লিখতে হবে। প্রশ্নপত্রটাকে যদি একটুখানি কঠিন করতে হয় তাহলে থিঙ্ক দিয়ে বা এরকম টাইপের প্রশ্ন দেবে, আর যদি সহজ প্রশ্ন হয়, সহজ প্রশ্ন মানে যেটা তুমি টেক্সটের থেকে লাইন তুলে লিখতে পারবে, সহজটাই মানে সহজটাই পরীক্ষার সময় করার চেষ্টা করে টিচাররা, ঠিক আছে? আমরা কঠিন কঠিন ভাবি। আচ্ছা রাইট, আচ্ছা ট্রু ফলস আমাদের করতে হবে। দেখো প্রথমটা কি আছে, দ্য ন্যারেটর ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি, হ্যাঁ এল্ডেস্ট, ফলস, কারণ তার কে ছিল, একজন দিদি ছিল। তাহলে এটা আমরা ট্রু ফলস এর সময় যেটা আমি এর আগেও বলেছি, কি করব, আমরা এক্সাক্ট লাইন লিখে দেবো, ওখানে কোনো আমাদের সাবজেক্ট ভার্ব দিয়ে গ্রামার দিয়ে গোছানোর কিচ্ছু দরকার নেই। আমরা দেখবো এই রিলেটেড লাইন টেক্সটে যেখানে আছে সেখান থেকে তুলে দেবো। ইন 1920 when I was still only 3, my mother's eldest child, my sister Astri, died from appendicitis. Astri was the favorite child, favorite child ছিল ন্যারেটরের ফাদারের কাছে। ট্রু, Astri was far and away my father's favorite, এখানে কিন্তু আমি নিজস্বতা তৈরি করব না, হ্যাঁ আস্তি তার ফেভারিট ছিল এরকম বললে হবে না। টেক্সটে দেখো সেই রিলেটেড কোন কথাটা বলেছে, সেই রিলেটেড যে কথাটা বলেছে সেই লাইনটা তুলে দিতে হবে। দ্য ন্যারেটরস ফাদার ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটিস, তা তো নয়, ফলস, হি ডায়েড অফ নিউমোনিয়া, নিউমোনিয়াতে ভালো করে ফলো করবে, প্রথমে আছে পি, হ্যাঁ উচ্চারণটা এখানে পিটা সাইলেন্স থাকবে। আফটার হিজ ফাদার্স ডেথ দ্য ন্যারেটর অ্যালং উইথ হিজ আদার ফ্যামিলি members moved to Llandaff. So she sold the big house and moved to a smaller one a few miles away in Llandaff. Answer the following question. How old was Astri when she died? তাহলে আস্ত্রীর বয়স তখন কত ছিল যখন সে মারা গিয়েছিল? তাহলে এখানে আমরা কাকে নিয়ে কথা বলছি? আস্ত্রীকে নিয়ে কথা বলছি, তাহলে আস্ত্রী বসিয়ে দিলাম। was 7 years old, যখন, when, সে মারা গিয়েছিল, তাহলে সি ডায়েড, ডাইটা সবসময় ডায়েট করতে হবে, ঠিক আছে? ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, এইরকম যখন কোনো রোগে কেউ মারা যায় তখন ফ্রম হয়। হোয়াই ওয়াজ নিউমোনিয়া আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, কেন খুব ডেঞ্জারাস ডিজিজ নিউমোনিয়া? ইন দোজ ডেজ, মানে সেই সময়ে, পেনিসিলিন অর এনি আদার অ্যান্টিবায়োটিক কিওরস ওয়ার নট ইন ইউজ, তাহলে এই অ্যান্টিবায়োটিক যেগুলো ঠিক করতো, পেনিসিলিন বা অন্য যে অ্যান্টিবায়োটিক যেগুলো এই রোগগুলোকে সারিয়ে তুলতো, তখন সেই সময়ে সেগুলোর ব্যবহার ছিল না, সেগুলো সেরকমভাবে আবিষ্কার হয়নি। সুতরাং নিউমোনিয়া ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, তাই তখনকার দিনে নিউমোনিয়া ছিল খুব ভয়ানক একটা রোগ। আচ্ছা তারপর দেখো, হোয়াট মেড দ্য ন্যারেটরস ফাদার রিলাক্টেন্ট টু ফাইট এগেইনস্ট দ্য ডিজিজ? রিলাক্টেন্ট ওয়ার্ডের মানে কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলাক্টেন্ট? রিলাক্টেন্ট মানে ইচ্ছে না করা, মানে আমি পারবো চেষ্টা করলে কিন্তু করছি না, এটাকে রিলাক্টেন্ট বলে। আমাদের মধ্যে অনেকেই আমরা দেখতে পাই, আমরা চাইলেই পড়াশোনা করতে পারি কিন্তু করছি না, আমি পড়াশোনা নিয়ে উদাসীন, মানে রিলাক্টেন্ট। কেন সে রিলাক্টেন্ট ছিল, মানে কোন জিনিসটা তাকে রিলাক্টেন্ট করে দিয়েছিল? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ন্যারেটরের মতানুসারে, মানে ন্যারেটর যেটা ফিল করেছে,
হিজ ফাদার থট, তার বাবা ভাবতো, অফ হিজ বিলোভড ডটার, তার ওই প্রিয় কন্যাকে নিয়ে সে সারাদিন ভেবে চলতো। হু, যে ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, তাই না, অ্যাপেন্ডিসাইটিসে যে মরেছিল, অ্যান্ড ওয়ান্টেড, এবং চাইতেন, টু জয়েন হার ইন হ্যাভেন, স্বর্গে তার সাথে দেখা করতে চাইতেন। তো তার জন্য তো নিজেকেও মরতে হবে, তাহলে আর নিজের দেখভাল করে কি হবে। সো হি ডিড নট ওয়ান্ট টু ফাইট এগেইনস্ট দ্য ডিজিজ অ্যাজ হি উইশড টু ডাই। এই লাইনটাও কিন্তু টেক্সটে আছে। তো আমাদের এই জন্য টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে, আমি সেই চেষ্টাটাই করেছি। জানি না কজন কত রকম ভালোভাবে বুঝেছে কিনা। টেক্সটের লাইনগুলো যদি চেনা হয় এবং ভালো করে বুঝে থাকলে এগুলো সব উত্তর করা যায়। কজ অ্যান্ড এফেক্ট, কারণ এবং ফলাফল। কি আছে? হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। তাহলে এটা যে কজ, কারণ, তার ফলাফল এফেক্ট। এফেক্টে কি লিখতে পারি? দ্য ন্যারেটর ইজ অ্যাস্টনিশড, তাই না, এটাতে সে অ্যাস্টনিশ হয়ে গেছিল। অ্যাস্টনিশ মানে কি? অবাক হয়ে যাওয়া, চমকে যাওয়া। তারপর দেখো, হি ওয়াজ ভেরি স্মল দেন, লেস দেন 8 years। আচ্ছা দেখো, এফেক্ট এটা ছিল কজ, এফেক্ট হচ্ছে দ্য ন্যারেটর ক্যান নট পিকচার দ্য ফেসেস অফ কর্নফিল্ড অর মিস টাকার। The journeys made to or from the school were tremendously exciting. He remembers clearly the tricycle racing. The journeys made to or from the school were tremendously exciting, মানে স্কুল থেকে বাড়ি ফেরার জার্নিটা খুব এক্সাইটিং ছিল। A motor car on the road was an event then. এফেক্টে কি লিখবো? Teeny children could easily go tricycling in the highway. What was the name of the narrator's first school? ন্যারেটরের প্রথম স্কুলের নাম কি ছিল? The name of the narrator's first school, তাই তো। তাহলে the name of the first school of narrator বা narrator's first school দু রকম ভাবে লেখা যায়। তারপরে ছিল তাই was, এবার নামটা লিখে দেবো, এলম ট্রি হাউস। Which blurred memory does the narrator have of his early days? The narrator had a blurred memory. Blurred মানে আবছা আবছা মনে রয়েছে যেটা। The narrator had a blurred memory of sitting on the stairs of his kindergarten school and trying over and over again to tie one of his, এটা কি, shoelace। মেন আমাদের স্ট্রাকচার তো তৈরি করতেই হবে, সঠিক ভার্ব তো বসাতে হবে, কিন্তু টেক্সটের লাইন থেকে আমরা কিভাবে নিজেরা করতে পারি এগুলো একটু নিজেদেরকে প্র্যাকটিস করতে করতে বুঝে নিতে হবে, যে আমি টেক্সটে আমার কোথায় এই লাইনটা রয়েছে এবং আমি কিভাবে এটা করতে পারি। ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। হোয়াই অ্যাকর্ডিং টু ইউ ডিড দ্য ন্যারেটর মেক দিস কমেন্ট? দেখো, সিন্স হি ওয়াজ ভেরি স্মল দেন, লেস দেন 8 years, he could not remember many incidents, but some of the joyous moments were assured by him. That's why the narrator made his comment. আচ্ছা, এক্সট্রা কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং প্রশ্নগুলো নিজেরা একবার দেখে নেবে যে টেক্সটের লাইনে কোথায় রয়েছে। আমি জাস্ট প্রশ্নটা পড়িয়ে দিচ্ছি। হোয়াট ডিড রোয়াল্ড হালস গ্র্যান্ডফাদার ডু? রোয়াল্ড হালের গ্র্যান্ডফাদার কি করতো? তার উত্তরটা তোমরা একটু দেখে নেবে, টেক্সটের লাইনের সাথে ম্যাচ করে নেবে এবং লাইনগুলো, এই লাইনগুলো রুল দিয়ে বইয়ের মধ্যে সব দাগিয়ে রাখবে। হু ইজ আ শিপ ব্রোকার? তাহলে শিপ ব্রোকার কে? আর শিপ ব্রোকার ইজ এ পারসন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস when it comes into port. Describe the country mansion in which they moved in 1918. 1918 সালে যে বাড়িটাতে সে গেছিল সেই বাড়িটা সম্বন্ধে বর্ণনা দিতে বলছে। যে বাড়িটাতে একটা লন, টেরেস ছিল চারিদিকটা, ওই যেটা আমরা পড়েছিলাম, এটা পুরো টেক্সটের লাইন আমরা তুলে দেবো। প্রশ্নগুলোর সাথে যেন আমার লাইনগুলো চেনা থাকে টেক্সটে কোথায় আছে। হোয়াট ওয়ার দ্য মেডোজ ফুল অফ? দ্য মেডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউস। দুধেল গরুতে ভরা ছিল। হোয়াট ইজ আ স্টাই? স্টাইটা কি? হ্যাঁ, এই স্টাইটা আলাদা, ওই স্টাইটা হচ্ছে শুকর যেটার মধ্যে খেত, তাই তো। আর এটা যে শুকরকে যেখানে রাখা হতো, ওই জায়গাটাকে, খামারটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে হোয়াট মেড আস্ত্রি ড্রাই? কিসে মরেছিল? অ্যাপেন্ডিসাইটিস। হাউ ওয়াজ দ্য নিউ হাউস হোয়ার দ্য অথর মুভড ইন আফটার হিজ ফাদার্স ডেথ? কোথায় গিয়েছিল তারপর, সেটা আর কি লেখা আছে। তোমরা এগুলো টেক্সটের সাথে, এই পিডিএফটা দেওয়া হবে, পিডিএফটা থেকে তোমরা টেক্সটের রুল দিয়ে লাইনগুলো দাগিয়ে রাখবে। হোয়েন ডিড রোয়াল্ড হাল জয়েন স্কুল?
হাউ ডিড রোয়াল্ড ডাল ফাদার ফল ইল অ্যান্ড ডাইড। আচ্ছা, লেসন 11 কি আছে, মিডনাইট এক্সপ্রেস। কারেক্ট অল্টারনেটিভ দেখো, মর্টিমার ফাউন্ড দ্য বুক, কোথায় পেয়েছিল বুকটা? ইন হিজ ফাদার্স লাইব্রেরি, বাবার লাইব্রেরিতেই সে পেয়েছিল। তারপরে দ্য ইলুস্ট্রেশন অন দ্য পেজ শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, তাই না? এগুলো একদম পরিচিত পরিষ্কার। মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু পেজ 50 অফ দ্য বুক। হেয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ একটা বই, আ বুক। অ্যাক্টিভিটি 2 তে দেখো রিঅ্যারেঞ্জ, ওই যে নাম্বারিং আমাদেরকে করতে হবে, তাই তো? অ্যাজ আ ইয়ং ম্যান মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন অ্যান এমটি জাংশন। এটা লাস্টের দিকেই আছে 6 নম্বর। মানে এটা লাস্টের দিকে আছে মানে এটা কি করে বুঝবো? আমরা যে কটা দেবে আমাদের সেই কটাকে আমরা রিড করে নেবো, তার মধ্যে লাস্টে কোনটা আছে সেটা বসাবো, এমন নয় যে টেক্সটের লাস্টে থাকতে হবে। তারপর মর্টিমার ফাউন্ড এ ব্যাটার্ড ওল্ড বুক, এটা 1 দেখে নাও। তারপর একটা 2 4 5 3। আচ্ছা, অ্যাক্টিভিটি 3 তে দেখো এই যে থিঙ্ক দিয়ে প্রশ্ন। হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক? এই গল্পটা বেশি মনে আছে সবার হয়তো, যেহেতু একটু অন্যরকম ছিল। 50 পেজের পর সে আর কেন পড়তে পারেনি? দেয়ার ওয়াজ অ্যান ইলিস্ট্রেশন অন পেজ 50 অফ দ্য বুক হুইচ থ্রেটেন্ড হিম, তাকে থ্রেট করতো, ফর সাম আননোন রিজন, কিছু অপরিচিত রিজনে। তো সুতরাং হি নেভার রিড বিয়ন্ড পেজ 50, তাই তারপরে সে আর পড়তে পারেনি। বিয়ন্ড মানে এখানে তারপরে বোঝাচ্ছে। মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট, কি পেয়েছিল সে? একটা ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। দ্য সলিটারি ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, না ওই যে গুহা যেটাকে বলে সেটার দিকে মুখ ঘুরিয়েছিল। ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার মর্টিমার লুকড ইনটু ইটস ফেস। দ্য শ্যাডো ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল, ক্যান্ডেল হাতে দাঁড়িয়ে ছিল। অ্যাক্টিভিটি 5 দেখো। When had Mortimer seen the dark and solitary figure in his childhood? Mortimer saw the figure while reading a book from his father's library in his childhood. It was there in an illustration on page 50. Mortimer was shocked. Mortimer shocked হয়েছিল। When was Mortimer shocked and why? কখন shocked হয়েছিল এবং কেন হয়েছিল? এগুলো সব মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা করব না। শুধু টেক্সটে দাগিয়ে রাখবো এবং টেক্সট থেকে তুলবো। তবে ওই বোকার মতো না, পরীক্ষার হলে দেখা যায় অনেক ছেলে মেয়ে রয়েছে, ওই যে ও বললো এখান থেকে লিখবি, ব্র্যাকেট করে দিল, লিখে দিল পুরো ঝেড়ে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব চেঞ্জ ফেঞ্জ কিচ্ছু করলো না, বুঝতেই পারলো না, দিয়ে লিখে দিল। যে খাতা দেখে সে মানে অরিজিনালি সে জানে এরকমটা হতে পারে, সেই জন্য ওই পুরো সেন্টেন্সটাই দেখবে ভার্ব এবং সাবজেক্টের কম্বিনেশনটা ঠিক আছে, না থাকলে পুরোটাই কেটে দেবে। তখন তুই বাড়ি থেকে এটাই ভাববি, জানি তো পুরো করে এসেছি, নাম্বার কত কম পেয়ে গেছি। তাই ইংলিশে বুঝতে পারলে বেশি নম্বর পাওয়া যায়, না বুঝতে পারলে কম নাম্বার পাওয়া যায়, মাঝামাঝি নাম্বার হয় না। তো আমরা বুঝবো, বেশি নম্বর পাবো। আচ্ছা, তারপরে দেখো, হোয়াট ওয়াজ স্টেডিলি গেইনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম। When Mortimer stumbled out of the platform, he could hear echo of his own footsteps, তাই তো, behind him, তার পেছনে মনে হচ্ছে সে তার পায়ের আওয়াজই সে শুনতে পাচ্ছে, which were steadily gaining on him, তার সাথে steadily সে মানে সেটা যাচ্ছিল। Mortimer found the old battered book on the armchair, তাহলে এটা false হবে, he found it lying on the oak table। তারপর কি, Mortimer realized that the book was the same one which he had read in his childhood। প্রশ্নটা মানে কি, মর্টিমার রিয়েলাইজড, অনুভব করেছিল, দ্যাট যে দ্য বুক ওয়াজ দ্য সেম, একই রকম বই, ওয়ান হুইচ হি হ্যাড রিড ইন হিজ চাইল্ডহুড, ছেলেবেলায় সে যেটা পড়েছিল আর কি। এটা তো ট্রু, সেই বইটাই তো। ইট ওয়াজ দ্য বুক উইথ দ্য স্টোরি মিডনাইট এক্সপ্রেস। মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেড অফ দ্য থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হিম, এটাও কি হবে? ট্রু হবে। মর্টিমার ট্রাইড টু গ্রাস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ events he was going through. In the flickering candlelight, the host was seen standing by the table, এটা কি হবে? এটাও ফলস হবে। Slowly he edged forward। আচ্ছা, to where did Mortimer follow the shadowy figure? কোথায় সে shadowy ফিগারটাকে আর কি। আচ্ছা, why do you think Mortimer's hands trembled when he turned the page of the book? এই trembled মানে কাঁপছে, কেন তোমার কেন মনে হয় তার বইটা মানে হাতটা তার কাঁপছিল? ওই কারণ একই রকম বই, সে ছোটবেলার সাথে তার ম্যাচ হয়ে গেছিল। তা মর্টিমার ট্রাইড টু গ্রাস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস? স্ট্রেঞ্জ ঘটনাটা কি ছিল?
Do you think the strange incident that happened to Mortimer would not have occurred if he had not read the book? Do you think the strange incident, strange সেই ঘটনাটার কথা তোমার কি মানে তোমার ভাবনায় কি আসে, that happened to মর্টিমারের সাথে যেটা ঘটেছিল, would not have occurred if he had not read the book? আচ্ছা, আর যেটা আছে এক্সট্রা কিছু প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য টেক্সট, টেক্সটের অথরকে আমরা জেনে রাখবো, তাই না? আমাদের সিন আনসিনে দিতেই পারে, তখন আমরা প্রশ্নের লাইন ধরে লিখবো দ্য অথর অফ দ্য টেক্সট ইজ, দিয়ে তার নাম লিখে দেবো, অথবা হু এর জায়গায় নাম লিখলেও হয়। তারপর ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য, আচ্ছা তার আগে একটা আছে হোয়ার ডিড মর্টিমার ফাইন্ড দ্য বুক। ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য, হোয়েন ডিড মর্টিমার রিড দ্য বুক, কখন সে বই পড়েছিল। ডেসক্রাইব দ্য ইলুস্ট্রেশন অন পেজ 50 অফ দ্য বুক। হু ওপেন দ্য ডোর অফ দ্য হোয়াইট কটেজ। এক্সট্রা প্রশ্নগুলো নিজেরা একবার পিডিএফটা দেখে টেক্সট বইয়ে দাগিয়ে রাখবে। আচ্ছা, আমরা 3টে লেসন করলাম, আর 2টো লেসন আছে। 2টো লেসন আমি আর এরকম করে রিড করব না, 2টো লেসনের পিডিএফ আমি আমার এই কোর্সের ফ্রি কন্টেন্টে দিয়ে দেবো। তোমরা ওই ফ্রি কন্টেন্ট থেকে নিজেরা নিয়ে বইয়ের মধ্যে জাস্ট প্রশ্নের লাইনগুলো দাগিয়ে রাখবে, ঠিক আছে? কারণ আমরা তো এগুলো মুখস্থ করার দরকার নেই। রাইটিং এর পার্ট আছে, আমি তোমাদের ক্লাসের কিছু ইম্পর্টেন্ট রাইটিং এক জায়গায় করব, একটা পিডিএফ তৈরি করা হবে। যে যে টাইপের রাইটিং তোমাদের ক্লাস 8-এ 3rd ইউনিটে আসতে পারে, সব কটা টাইপেরই পদ্ধতিটা বলে দেবো, একটা দুটো জাস্ট একটু আলোচনা করে দেবো, এবং সেই রাইটিংগুলো তোমাদের প্রোভাইড করা হবে। রাইটিংগুলো নিজেদেরকেই বাড়িতে লিখতে হবে, একটু পড়ে নিতে হবে, একটু নিজেরা পড়ে নেবো এবং নিজেদের লেখার দক্ষতা দেখাবো, একটু গ্রামার আমরা জানি সেটার দক্ষতা দেখাবো, দেখে যাতে পরীক্ষার সময় রাইটিং আনকমন আসলে যাতে ছাড়তে না হয়। সবার আগে রাইটিং এর টাইপটা আমাকে জানতে হবে। একটা নোটিশ লিখতে গেলে তার স্ট্রাকচার কেমন হয়, একটা রিপোর্ট লিখতে গেলে তার স্ট্রাকচার কেমন হয়, একটা লেটার, ফর্মাল লেটার লিখতে গেলে কি করতে হয়, এডিটোরিয়াল লেটার লিখতে গেলে কি করতে হয়, একটা স্টোরি লিখতে গেলে কি করে করব, সেই যে তোমাদের তো সব রকম টাইপ ক্লাস 8-এ 3rd ইউনিটে নেই, যে কটা টাইপ আছে আমি সেই কটা টাইপের পদ্ধতিটা বলে দিয়ে দু একটা আলোচনা করে একটা পিডিএফ রেডি করে তোমাদের সামনে দেখাবো, এবং পিডিএফটা আমি দিয়ে দেবো। তোমরা ওই পিডিএফটা ডাউনলোড করে নেবে, পরীক্ষার আগে ওই পিডিএফ এর রাইটিংগুলোই তোমরা পড়া দেবে, ঠিক আছে? তো আগামী ক্লাসে আমাদের রাইটিং ক্লাস হবে, এবং তারপরের যে কটা ক্লাস আমাদের বাকি থাকবে 3rd ইউনিট পর্যন্ত আমরা গ্রামার কোশ্চেন ব্যাংকের সেটগুলো করব। পুরো সেট, গোটা সেট আমি এখানে নিয়ে আসবো, তোমরা বাড়িতে 2টো করে সেট করে নিয়ে আসবে, আমি 2টো করে সেট মেলানোর চেষ্টা করব। সবাই বুঝতে পেরেছে? তো সবাই ভালো করে বাড়িতে পড়াশোনা করবে। আজকের ক্লাসটা আমি এখানেই কমপ্লিট করছি। তোমরা যারা অনলাইনে ক্লাস করলে বাকি যে অংশটা আছে ওই পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তোমরা পিডিএফটা দেখে নিও, বুঝতে না পারলে আমাকে জানিও।